কদিন ধরে ভাবছি একটু বাপের বাড়ি থেকে ঘুরে আসব, কিন্তু আর যাওয়াই হয় না। শুধুই ভেবেই যেতে হবে। সংসার জীবন থেকে যেদিন থেকে ঢুকেছি সেদিন থেকে তো বাপের বাড়ি যাওয়ার কথা তো উঠেই গেছে। তেমন একটা যাওয়া হয় না, বছরে হয়তো একবার যাওয়া হয়, তবু কি একদিনের জন্য। গিয়ে তো বেশি দিন থাকার কোনো জো নেই। তা ও দিদি, তোমার যে এখন বাপের বাড়ি যাওয়ার মন করছে, তা চলেই যাও না। এত ভাবছো কিসের বলো তো? চলে যেতে চাইলে আর চলে যাওয়া যায় গো দিদি। সংসারের যে অনেক কাজ পড়ে থাকে। আর আমার শাশুড়ি মা এক নম্বরের কুঁড়ে। একটু যে হাতে নাতে কাজ করে দেবে তার কোনো তো জো নেই। সব সময় আমার ওপর হুকুম করতেই থাকে, হুকুম করতেই থাকে। আর দেখো, একটুখানি যে বাপের বাড়িতে গিয়ে দুদিন থাকবো তা তো থাকতে দেবে না। বলে দেবে আজকে যাবে, কালকে চলে আসবে। জানো দিদি, কপাল নিয়ে জন্মাতে হয় গো, কপাল নিয়ে জন্মাতে হয়। আর আমার কপালটা দেখো কত ভালো। তোমাদের থেকে তো একটু আলাদাই আছে। আর আমার শাশুড়ি মায়ের মতো শাশুড়ি মা হতেই পারে না। আমি যদিও বা কোথাও না যাই, আমার শাশুড়ি মা তো আমাকে জোর করে পাঠায়। বলে যে এখান থেকে ঘুরে আসো, ওখান থেকে ঘুরে আসো। তুমিই বলো, তাহলে এমন শাশুড়ি মা প্রত্যেকটা মেয়ের কপালে জুড়লে সেই সব মেয়েরা যে ধন্য হয়ে যাবে গো। দেখো দিদি, হাতের পাঁচটা আঙুল যেমন সমান না, তেমনি প্রত্যেকটা মানুষও সমান না। বিভিন্ন ধরনের মানুষ আছে। তেমন তোমার শাশুড়ি মা খুবই ভালো। আর আমাদের শাশুড়ি মার বলে তো কোনো লাভই হবে না। সব সময় শুধু চিটপিট চিটপিট করতেই থাকে। বউদের যেন সহ্যই করতে পারে না। তা ও মাম্পিদি, আমি শুনলাম নাকি তোমার ননদ এসছে, দুদিন হয়েছে। তা তোমার ননদের তো ভালো জায়গায় বিয়ে হয়েছে গো। ওর শ্বশুরবাড়ির পরিবার তো খুবই ভালো শুনেছি। তা কবে যাবে বাড়িতে? জানি না গো কবে যাবে, তবে যখন আসে তখন তো এক সপ্তাহ করে থাকে। এইবার দেখি কবে যায় না যায়। তবে হ্যাঁ, আমার ননদ কিন্তু খুবই ভালো। আমার শাশুড়ির মতো ওরকমই না। আমার ননদ কিন্তু আমার সাথে খুব ভালো ব্যবহার করে। থাক থাক দিদি, তোমার আর শাশুড়ি মায়ের কথা বলো না। তোমার শাশুড়ি মাকে এই গ্রামের তো কেউ সহ্যই করতে পারে না। একটা কথা বললে তো ওনার কথা শুনলে সবারই গা জ্বলে যায়। কি বলি বলো তো? আর তুমি যে কিভাবে ঘর সংসার করো তোমার শাশুড়ির সাথে, তা কি বলবো। আমি তো আগেই বলেছি, কপাল 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 করেই জন্মাতে হয়, বুঝেছিস? আর দেখ, আমাদের মামপিদির কপালটা তেমন একটা ভালো না। সেই কারণে ওর ভাগ্যেই পড়লো একটা কোচটে শাশুড়ি। থাক থাক, আর কপাল কপাল করতে হবে না। যা কপাল নিয়ে জন্মেছি তা নিয়েই সারা জীবন থাকতে হবে। আর তো পাল্টাতে পারবো না। ঠিক আছে, চলো আমি গেলাম। আবার যে আমার অনেক কাজ পড়ে আছে। মা, বলছিলাম যে কি, আমি বাড়িতে চলে যাচ্ছি। আর আমার এখানে থাকা হলো না। দুদিন তো থাকলাম, এবার আমি বাড়িতে যাচ্ছি মা। কেন রে মা? এই তো মাত্র হলো দুদিন এলি, আবার সঙ্গে সঙ্গে যে শ্বশুর বাড়ি চলে যাচ্ছিস? তা কেন যাচ্ছিস রে মা? আর কটা দিন তো থেকে যেতে পারতিস বল। দেখো মা, বাপের বাড়িতে কোন মেয়ের থাকার ইচ্ছা হয় না বলো তো? আমারও তো ইচ্ছা হয়। তোমার জামাই যে ফোন করেছিল আমাকে, আর আমার শাশুড়ির নাকি শরীরটা খুব খারাপ। আর এখন যদি না যাই, এখানে উঠে বসে থাকলে তাহলে আমার শ্বশুরবাড়ি যে সবাই রাগারাগি করবে। আর তোমরা তো জানো মা, আমার শ্বশুরবাড়ির সব মানুষজন ভালো, তাই আমার যেতে হবে। তোমার জামাই যে আমাকে অনেক করে বলছে মা, আমি যদি না যাই তাহলে আমার শাশুড়ি মা একা একা কী করবে বলো তো এই অসুস্থ শরীর নিয়ে। জানিস তো মা, তুই যে চলে যাচ্ছিস আমার মনটা ভালো লাগছে না। এই দুদিন এসেছিলিস, ঘরটা কেমন আলো আলো হয়েছিল। আর এই যে তুই চলে যাচ্ছিস, আমার ভালোই লাগে না রে মা। আর না গেলেও তো আবার নয়, তোর শাশুড়ির যে আবার শরীর খারাপ। কেন মা, আমি চলে যাচ্ছি তো কি হয়েছে? আরও তো একটা মানুষ আছে। তুমি বৌদির সাথে গল্প করবে, তাতে কি আছে? বৌমার শাশুড়ি মিলে একসাথে গল্প করবে। তা মা, বৌদিকে কোথায় দেখতে পাচ্ছি না তো? থাক থাক মা, তোর আর বৌদির কথা বলিস নি রে মা। তোর ওই বৌদির সাথে মুখ লাগাতে আমার একদম ভালো লাগে না। একদম সহ্য হয় না ওই মেয়েকে। তা দেখ, তোর বৌদি আবার কোথায় গেল। সেই তো কখন দেখেছি কাপড় জামাগুলো নিয়ে ঘাটে গেছে, কিন্তু এখনও আসার তার নাম গন্ধ দেখতে পাচ্ছি না। যেখানে যাবে সেখানে গল্পের আসর নিয়ে বসে পড়বে। কেন গো মা, তুমি এমনভাবে কেন বলছো? বৌদি তো বাড়ির সব কাজকর্ম করে, তুমি যা বলো তাই শোনে। তারপরেও তোমার মনের মতো হয়ে উঠতে পারছে না বৌদি। এমনভাবে করো না। বৌদিকে নিজের মেয়ের মতো করে দেখো। তুমি যেমন আমাকে ভালোবাসো, তেমন বৌদিকে আপন করে নাও। দেখো, সব কিছু ঠিকঠাক থাকবে। দেখ মা, নিজের মেয়ে নিজেরই হয়, বুঝেছিস? পরের মেয়ে কখনো আপন হয় না। আর শোন, তুই এইসব নিয়ে একদম ভাবিস না তো। ওই পোড়ার মুখেকে আমি কখনোই আপন করে নেব না। আমার দু চোখের বিষ একদম।
দেখো মা, আমি তোমাকে বুঝিয়ে পারবো না। ঠিক আছে, এখন তাহলে আমি আসছি। বৌদি আসলে বলে দিও যে আমি বেরিয়ে গেছি। আর বৌদি থাকলে তো আমি বলে যেতে পারতাম। নেই যখন আর কি করব বলো, আমাকে যেতে আবার যেতে হবে ওখানে তাড়াতাড়ি। আমার শাশুড়ি মায়ের যে শরীর খারাপ। ঠিক আছে মা, তুমি সাবধানে থেকো, আমি আসছি। কবিতা তার শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য বেরোচ্ছিল, আর তখন উঠানে চলে আসে মাম্পি। এই দেখো, মহারানীর আসার সময় হলো। সেই তো কখন গিয়েছিলে কাপড় জামাগুলো তো নিয়ে ঘাটে। তা এতক্ষণ কোথায় ছিলে বলো তো? গল্প দিচ্ছিলে নাকি, যা আসার নাম নিচ্ছিলে না? না না মা, সেরকমই না। পুকুর ঘাটে যে অনেকে ছিল, তাই জন্য একটুখানি দেরি হয়ে গেল। তারপর সবাই দু চার কথা বলতে বলতে তাই আরেকটু দেরি হয়ে গেছে মা। দেখেছিস তো কবিতা মা, আমি তোকে ঠিকই বলেছিলাম। এই মেয়ে কোথাও না কোথাও গল্প দিচ্ছিল। দেখেছিস, কাপড় জামাগুলো কাচতে গিয়ে গল্পের আসর জড়িয়ে দিয়েছে। এদিকে কি হচ্ছে না হচ্ছে তার কোনো খবর নেই। সব সময় শুধু গল্প করতে পারলেই বাঁচে। মা, তুমি এমনভাবে কেন বলছো বৌদিকে? আর বৌদি এমন কি করেছে বলো তো যে তুমি বৌদিকে এমনভাবে শোনাচ্ছ? আমিও যখন পুকুর ঘাটে যাই তখন দেখি যে আমার বয়সী কোনো মেয়ে থাকলে, বউ থাকলে, ওই দু চারটে কথা বলতে বলতে ওখানেই সময় একটু কেটে যায়। তাহলে তুমি কেন বৌদিকে এমনভাবে বলছো? আচ্ছা শোনো বৌদি, আমি চলে যাচ্ছি গো। সে কি বলছো বোন, তুমি যে এখন চলে যাচ্ছ? কই, তুমি তো আমাকে আগে বলনি। তাহলে আমি রান্না বান্না তো করে রাখতে পারতাম। শোনো, এই তো মাত্র দুদিন হলো তুমি এসেছো। আর নয় কিছুদিন থেকে আর যাও না গো। বাড়িতে গিয়ে কি করবে বলো তো? তার থেকে এখানে থাকলে আমারও বেশ ভালো লাগবে। দুজন ভালোভাবে গল্প করতে পারবো। আর শোনো না, তুমি এত তাড়াতাড়ি কেন বাড়িতে যাচ্ছ বলো তো? বৌদি, সেই তো চিন্তা ভাবনা নিয়ে এসেছিলাম যে কটা দিন বাপের বাড়িতে একটু আরামভাবে থাকবো। কিন্তু দেখো, হঠাৎ করে আমার শাশুড়ি মায়ের শরীরটা খারাপ হয়ে গেল। তাই তো আমার বর সকালবেলা আমাকে ফোন করে বলল চলে যেতে। কি করি বলো তো? তাই তো আর থাকতে পারলাম না, তাড়াহুড়ো করে যেতে হচ্ছে। বোন, একটা কাজ করো, তুমি আর এখন বেরিও না। এখন যে অনেক রোদ পড়েছে। আর শোনো, তুমি বিকালের দিকটা যাও। আমি এখন রান্নাবান্না তাড়াহুড়ো করে নিই। তুমি কিছু খেয়ে তারপর নয় বাড়িতে চলে যাও। এমনভাবে না খেয়ে চলে যাচ্ছ এই সময়, এইটা কি ভালো দেখায় বলো তো? না না বৌদি, তোমাকে অত চিন্তা করতে হবে না। তার চেয়ে বরং আমি এখন চলে যাই। আর এখন চলে গেলে ভালোই হবে। আর তেমন তো রোদ ওঠেনি। আর শোনো, আমার শাশুড়ির যে শরীর খারাপ, সে কি করছে না করছে তাও জানি না। সেখানে গিয়ে তো আমি ওনার হাতে হাতে কিছু কাজ করতে পারবো। আর যদি আমার বর এসে দেখে আমি এখনো বাড়িতে যাইনি, তাহলে তুমি বলো, সে আমাকে অনেক কথা শোনাবে। তাই আমি এখন চলে যাই বৌদি। আচ্ছা শোন মা, তুই আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করিস নি তো মা। যা মা যা, সময় থাকতে তুই চলে যা মা। আর সাবধানে যাস রে মা, আবার আসিস রে মা। তারপর কবিতা সে তার শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে একদিন, বৌমা, তোমার থালা বাসন মাজার সময় মন কোথায় থাকে বলো তো? কেন মা, কি হয়েছে? আর আপনি এমনভাবে কেন বলছেন? আমি তো সব কাজ ঠিকঠাক করি। আপনি কিছু বলুন না, যে আমি কিছু কি ভুল করেছি? কোন কাজটা ঠিক করে করিস বলতো? সব সময় তো এক এক করে ভুল করতে থাকিস। কোনো একটা কাজ তোকে দিয়ে হয় না। তুই যে থালা বাসনগুলো মাজিস সেইগুলো ভালোভাবে তো ধুস না। কাল আমি দেখছিলাম যে থালা বাসনে সাবানের দাগ লেগে আছে। তাই ওরকমভাবে যদি তুই কাজ করিস, আর সেই থালা বাসনে তো আমরা ভাত খাবো, আর আমাদের ওখান থেকে তোর রোগ শরীরে বাসা বাঁধবে। কিন্তু মা, আমি তো সব সময় থালা বাসনগুলো ভালোভাবে মেজে ভালোভাবে চকচকে করে ধুয়ে নিই। তারপরেও সাবানের দাগ কিভাবে থেকে যায়? আর আমি তো সব থালা বাসনগুলো এক এক করে ভালোভাবে দেখে নিই যে কোথাও কিছু আছে কি না। কিন্তু কোথাও তো কিছুই থাকে না, পরিষ্কার হয়ে থাকে। তাহলে আপনি কিভাবে দেখলেন মা? তাহলে কি আমি ভুল বলছি নাকি? নিজের চোখে দেখলে সেটা কি ভুল প্রমাণিত হয় বল তো দেখি? না তোর কথায় আমি সেটা বিশ্বাস করব? বাহ বাহ বাহ, এমন দিন আসবে সেটা আমি কখনো ভাবিনি, যে নিজের চোখে দেখা সেই জিনিসটাকেও ভুল প্রমাণিত করছিস তুই। আর তুই যেটা বলছিস সেটা যেন ঠিক, তাই না? না না মা, আমি আবার কোথায় বললাম যে আপনি ভুল বলছেন? ঠিক আছে মা, যদিও বা লেগে থাকে তাহলে হয়তো ভুল করে হয়ে গেছে। এর পরের বার থেকে আমি যখন থালা বাসন মাজবো কিংবা কোনো কাজ করব, সব কিছু দেখে শুনে করব মা। আর ভুল ত্রুটি কিছুই হবে না।
ঠিক আছে, এইবার দেখি তুই কোনো ভুল করিস কিংবা করিস না। শোন, এখন যে তুই থালা বাসনগুলো বাঁধছিস সেইগুলো যেন একদম পরিষ্কার চকচকে হয়। যদি কিছু একটা দাগ লেগে থাকে না, তোর খবর হয়ে যাবে, বুঝেছিস? মন দিয়ে কাজ কর, সব সময় মন কোথায় থাকে তা কে জানে। এমনভাবে সারদা তার বৌমাকে সবসময় কথা শোনাতে থাকতো। তবে সারদা তার বৌমাকে একদম সহ্য করতে পারতো না। এই সব কথা বলে সে ওখান থেকে চলে যায়। থালা বাসনের সাবানের দাগ কিভাবে লেগে থাকবে? আমি তো সব সময় কত সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে রাখি, কিন্তু কোনো কিছু দেখতে পাই না। তারপরেও মা কিভাবে বলছে যে সাবানের দাগ লেগে আছে? আমিও যখন সবাইকে খেতে দিই তখনও তো দেখি যে কোনো কিছু সাবানের দাগ লেগে থাকে না, কিংবা নোংরাও থাকে না। তারপরেও আমি এত বড় ভুল কিভাবে করছি? ঠিক আছে, এবার থেকে আমাকে ভালোভাবে সব কিছু দেখে শুনে কাজ করতে হবে। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে একদিন রাতে এই নাও গিন্নি, এই টাকাটা কালকের মায়ের কাছে দিয়ে দেবে। মা শেষ হয়ে গেছে, তাই এই টাকাটা মায়ের হাতে তুলে দিও। আচ্ছা শোনো, তুমি তো প্রত্যেক মাসে টাকা নিয়ে মায়ের হাতে সবটা তুলে দাও। আমাদের কাছে তো কিছু টাকা রাখতে পারো, এত টাকা না দিয়ে। তুমি তো জানো যদি কোনো সুবিধা অসুবিধা হয় আমরা তো সেখান থেকে খরচা করতে পারবো। তুমি সম্পূর্ণ টাকা নিয়ে মায়ের হাতে তুলে দাও। এটা কি ঠিক দেখায় বলো? দেখো গিন্নি, তুমি তো মাকে চেনো। মাকে যদি একটু কম টাকা দিয়ে দিই, মা তো আবার চিৎকার চেঁচামেচি করতে থাকে। আর এমনিতে আমার একটু হাত খরচা রেখে সম্পূর্ণ টাকা তো মাকে দিয়ে দিই। আমি এত কথা শুনতে পারবো না বাপু, সেই কারণেই মাকে দিয়ে দেওয়াই ভালো আগে থেকে। আচ্ছা শোনো, তুমি যা টাকা মাকে দাও তার সংসার চালিয়ে কিন্তু টাকা বেশি থাকে, তবুও মা তোমাকে টাকা দেয় না। একটা কাজ করো, তুমি এবার থেকে সব হাট বাজার নিজের হাতে করে নিয়ে আসো। দেখবে তাহলে মায়ের হাতে অত টাকা তুমি দিতে পারবে না। কিছু টাকা দেবে আর বাদ বাকি টাকা তোমার কাছে থাকবে। দেখবে তোমার কাছে অনেক টাকা বেঁচে যাবে, আর সেগুলো তুমি তো গুছিয়ে রাখতে পারো। না না গিন্নি, এক্ষুনি মাকে হাটবাজারে কথা বললে মা তো আবার চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে। মা তো এক্ষুনি বলবে যে সংসার আমি সবার হাতে দিইনি, তাই আমি এই বাড়ির কর্ত্রী, আমিই করবো সব কিছু। তার চেয়ে বরং মাকে দিয়ে দিই, যা খুশি করার মারই করে নেবে। আমরা আর মাথা ঘামিয়ে কী করি বলো তো? মায়ের কথাই তো এই বাড়ির সব কিছু চলছে, আমাদের কথাই কি চলবে বলো তো দেখি? আচ্ছা শোনো, এই সব কথা বাদ দাও। কাল তুমি মনে করে মাকে আবার টাকাটা দিয়ে দিও। আর দেরি হলে তুমি তো জানো মা মুখ শোনাবে। হ্যাঁ রে বাবা, তুমি অত চিন্তা করো না তো। আমি কাল সকাল হলেই মাকে এই টাকাটা হাতে তুলে দিয়ে আসবো। তোমাকে অত ভাবতে হবে না। আর তুমি দেখেছো কি, যতবার তুমি আমার হাতে টাকা দিয়েছো ততবার তো মাকে আমি দিয়ে দিয়েছি। তাই তুমি অত চিন্তা করো না তো। না না গিন্নি, আমি তোমাকে সেরকমভাবে বলছি না। আমি তো চিনি তোমাকে, তুমি কেমন। আচ্ছা শোনো, চলো আমরা এখন শুয়ে পড়ি। আবার যে কাল আমাকে কাজে যেতে হবে তাড়াতাড়ি। পরের দিন সকালবেলা মাম্পি তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে টাকাটা দেয়। কি বৌমা, খোকা যা টাকা দিয়েছে সবগুলো টাকা দিয়েছো নাকি এখান থেকে আবার সরিয়ে দিয়েছো? সেটা বলো তো দেখি। কেন মা, এতদিন তো আপনার ছেলে টাকা দিয়েছে, সব সময় তো আমি সেই টাকাই আপনাকে দিয়ে দিই। দেখেছেন কি যে আমি কখনো টাকা নিতে? তাহলে আজকে এমনভাবে কেন বলছেন মা? দেখো বৌমা, সোজাভাবে জিজ্ঞাসা করেছি, সোজাভাবে উত্তর দেবে। তা এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে? আর হ্যাঁ, এটা তো হতে পারে তখন তুমি নাওনি, এখন না নেওয়ার কি আছে? এখন তুমি তো নিতেই পারো নিজের শখ আহ্লাদ মেটানোর জন্য, তাই না? মানছি মা, আপনি আমাকে পছন্দ করেন না, সহ্য করতে পারেন না, তা বলে আপনি আমাকে এতটা ছোট ভাবেন? দেখুন মা, আপনার ছেলে যা টাকা দেয় আমি সবগুলো আপনাকে দিয়ে দিই। আমার নিজের হাত খরচার জন্যও রাখি না। আর আপনার ছেলেও আমার হাত খরচা দেয় না, সেই টাকার প্রতি আমি অধিকার জমাবো। থাক থাক, তোমাকে আর বলতে হবে না। এখন মানুষের মনে কি চলে না চলে সে বোঝা বড় দায় যে। এখন সে সবার সামনে ভালো ব্যবহার করবে, আর কিছুক্ষণ তার আসল রূপে চলে আসবে। তাই কারো মনে আমরা তো ঢুকে দেখতে পারি না যে তার মনে কি চলছে আর না চলছে। ঠিক আছে মা, আমাকে নিয়ে যখন আপনার এত সন্দেহ, তাহলে টাকাটা গুনে নিন। আর আপনার ছেলে আসলে একটু জিজ্ঞাসা করে নেবেন যে কত টাকা দিয়েছে আর না দিয়েছে, তাহলে আপনি তো বিশ্বাস করতে পারবেন। আর হ্যাঁ, পরের বার থেকে আপনার ছেলে যদি টাকা দেয় আমি মানা করে দেব, বলবো যে তুমি গিয়ে তোমার মায়ের হাতে দিয়ে দাও। তাহলে তো আপনি আর আমাকে অবিশ্বাস করতে পারবেন না। ঠিক আছে বৌমা, তোমাকে এত বড় বড় কথা বলতে হবে না।
যাও, সংসারের সব কাজগুলো যে পড়ে আছে সেগুলো গিয়ে তাড়াতাড়ি সারো তো দেখি। আর হ্যাঁ, আমাকে আর তোমার শ্বশুরের জন্য চাটা নিয়ে আসবে মনে করে তাড়াতাড়ি। এইসব কথা শোনার পর মাম্পি ওখান থেকে চলে যায়। তারপর মাম্পির শ্বশুর তার শাশুড়িকে বলতে থাকে, আচ্ছা শোনো গিন্নি, তুমি সবসময় বৌমার সাথে এমনভাবে ব্যবহার কেন করো বলো তো? বেচারিটা সারা দিন বাড়ির সব কাজকর্ম করে, একবারের জন্য তোমার মুখের ওপর কথা বলে না। তারপরেও তুমি তোমার বৌমাকে সহ্য করতে পারো না, কিন্তু কেন বলো তো? এই শোনো, তোমাকে অত তোমার বৌমার হয়ে কথা বলতে হবে না। তোমাকে এত কে কথা বলতে বলেছে বেশি বলো তো? সংসারটা তো আমার, তাই কেমনভাবে চলবে না চলবে তা আমার ভালোভাবে জ্ঞান আছে। তা তোমরা হচ্ছে পুরুষ মানুষ, বাইরে কাজকর্ম করো, তা ওইদিকে দেখো না ঘরে কি হচ্ছে না হচ্ছে, তা নয় আমরাই দেখে নেব। এইসব তুমি কি বলছো? আমরা পুরুষ মানুষ বলি কি বাড়ির কোনো খবর রাখবো না? শোনো, তুমি আর বৌমার সাথে এমন ব্যবহার করো না। এমন মেয়ে না তুমি কোথাও পাবে না। তোমার কপাল ভাগ্য যে এরকম একটা মেয়েকে তুমি বাড়ির বৌমা করে পেয়েছো, মনে রাখো। তুমি চুপ করো, তুমি তো বৌমার হয়ে কথা বলবে। এর থেকে ভালো মেয়ে আমার ছেলের জন্য পেতাম। জানি না থেকে উড়ে এসে জুড়ে বসলো। এই মেয়ের মধ্যে এমন কি আছে যে তুমি এত ভালো বলো, বলো তো দেখি। দেখো গিন্নি, তোমাকে একটা ভালো কথা বলছি। এই মেয়ের মধ্যে কি আছে না আছে তুমি চোখ খুলে দেখলে তারপর তো বুঝতে পারবে। তোমার মুখের ওপর কখনো কোনোদিন কথা বলে না, সব সময় তুমি যা বলো ও মুখ বন্ধ করে শুনে নেয়। কিন্তু তুমি ওর ওপর সব সময় রাগারাগি অশান্তি করতেই থাকো, কিন্তু বেচারি একটাও কোনো কথা বলে না, সব সময় তোমার কথা মুখ বন্ধ করে শুনে নেয়। এটা যদি অন্য কোনো মেয়ে হতো না, সে কখনোই থাকতো না, চলে যেত। তোমাকে আর বলতে হবে না, চোখ বন্ধ করে থাকলে তো তুমি আর কিছুই দেখতে পাবে না। আর দেখো, এটা আমাদের মেয়েদের সংসারে, তাই তোমরা না ঢুকলেই ভালো হবে। তবে সারদা তার বৌমা মাম্পিকে ভালো চোখে দেখতো না, সব সময় উঠতে বসতে অপমান করত। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে সকালবেলা সারদা সে বারান্দায় বসেছিল আর উঠান ঝাড় দিচ্ছিল তখন তার বৌমা। আর তখন সে বলতে থাকে, তা বৌমা, সেই তো কখন সকাল হয়েছে, এখনো পর্যন্ত তো আমাকে চাটা দিতেই পারোনি। এখান থেকে বসে বসে সেই কখন থেকে দেখছি উঠোন ঝাড় দিয়েই যাচ্ছ, এখনো শেষ হয় না। তা এমনভাবে যদি কাজকর্ম সারো তাহলে আজকের কি আমার চা পেটে পড়বে নাকি পড়বে না বলো তো দেখি? নাকি তুমি ঠিক করে রেখেছো আজকের আমার চাটা দেবে না, বলো তো দেখি? না না মা, আমার তো সব কিছু কাজকর্ম হয়ে গেছে, শুধুই উঠোনটা আছে। এই উঠোনটা ঝাড় দেওয়ার পর আর দাবা ঘরগুলো একটুখানি মুছে নেব, তাহলে মা হয়ে যাবে। আর তারপরে আমি তোমার চাটা দিয়ে দিচ্ছি মা, আর একটুখানি অপেক্ষা করুন। আমি যদি তোর কাছে এমনভাবে চার জন্য অপেক্ষা করি তাহলে আজকের আমার আর চা খাওয়া হবে না। যা দেখতে পাচ্ছি তোর তো একদম হাত পা নড়ে না, দেখতে পাচ্ছি সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ঝাড় দিয়েই যাচ্ছিস। আর এমনভাবে যদি করতে থাকিস তাহলে আজকের বাকি সংসারের কাজগুলো সারতে হবে না। হ্যাঁ মা, সব কাজকর্ম একা একা করছি তো, একা হাতে সামলাতে হচ্ছে, তাই জন্য তো একটু দেরি হচ্ছে মা। আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি আপনার জন্য চা করে নিয়ে আসছি। একা হাতে সামলাবি না তা কজন করবে তোর সাথে কাজ বলতো দেখি? আমাদের পরিবারে কটা মাত্র মানুষ আছে যে এই কজন আর কাজ করতে করতে তুই হিমশিম খেয়ে গেছিস? একবার আমাকে দেখ তো, সেই ছোটোবেলা থেকে কাজ করে করে আসছি, এখন নয় একটু বিশ্রাম নিচ্ছি। আর কত করব, শরীর যে আর টানে না, বয়স হয়ে গেছে। আমার সময় আমার শাশুড়ির একদম পুরো সপরিবার নিয়ে থাকতো, কাকা কাকিমা থেকে শুরু করে ছেলে মেয়ে সব থাকতো, সব কিছু নিজের হাতেই সামলাতাম। আর তুই কিনা এত ছোট পরিবার হয়ে সামলাতে পারিস না, কত আর অজুহাত দিবি বলতো? আচ্ছা ঠিক আছে মা, আপনাকে আর আমাকে কথা শোনাতে হবে না। আমি তো বলিনি যে আমার কাজগুলো আপনি করে দেবেন, আমি তো সব কাজ একটু একটু করে করেই নিচ্ছি। তারপরেও আপনি আমাকে এমনভাবে কথা শোনাচ্ছেন কেন মা? সব সময় এমনভাবে আমাকে কথা কেন শোনান বলুন তো দেখি? বাবা, এখনকার কি দিনকাল এলো রে বাবা, যদি কিছু ভালো কথা বলতে যাই সেটাই মন্দ হয়ে যায়। এর থেকে বলার থেকে না বলাই তো ভালো। আচ্ছা ঠিক আছে মা, আপনি এখানে একটু বসুন, আমি এক্ষুনি গিয়ে চাটা বানিয়ে নিয়ে আসছি আপনার জন্য। তারপরে নয় আমি একটু একটু করে সব কাজগুলো টুকটুক করে সেরে নেব মা। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে একদিন মাম্পি তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলতে থাকে, মা, আজকের আমি বাপের বাড়িতে যাচ্ছি,
আপনি আমাকে কিছু টাকা দিন না, হাত খরচার জন্য। আপনার ছেলে তো কাজে চলে গেছে, আর বলতে আমি ভুলে গিয়েছিলাম, সেই কারণে রেখে যেতে পারিনি। আপনি যদি কিছু টাকা দিতেন তাহলে আমি বাপের বাড়িতে গিয়ে হাত খরচা করতে পারতাম। কি বললি? আজকে তুই বাপের বাড়িতে যাচ্ছিস? বাপের বাড়ি যাচ্ছিস মানেটা কি? আর যদি বাপের বাড়িতে চলে যাস তাহলে সংসারের কাজগুলো কে সামলাবে বলতো? যখন টাকাই নেই হাতে তাহলে বাপের বাড়ি যাওয়ার অত শখ কি বলতো? না না, এখন তোকে বাপের বাড়িতে যেতে হবে না। আর এমন হঠাৎ করে বাপের বাড়ি যাওয়ার কি উঠেছে শুনি দেখি? মা, হঠাৎ করে না, আপনি তো জানেন অনেক দিন হয়ে গেছে বাপের বাড়িতে যাইনি, আর বাবা মায়ের জন্য মন কেমন করছে, তাই ভাবলাম আজকে গিয়ে একটু ঘুরে আসি। মা, আপনি আমাকে যেতে দিন না, আর কিছু টাকা দিন, যাতে আমি ওখানে গিয়ে কিছু হাত খরচা করতে পারি। মা, তা কেমনভাবে বলবো বৌমা? আমি যেটা বলেছি ঠিক বলেছি। তোমাকে আজকের কোথাও যেতে হবে না, বুঝেছো? আর অত আমার ছেলের টাকাগুলো ধ্বংস না করে একটু গুছিয়ে গুছিয়ে রাখো তো, ভবিষ্যতে কাজে লাগবে। আর হ্যাঁ, তোমাকে আজকেকার পর থেকে বাপের বাড়ি কোথাও যেতে হবে না, এখানেই থাকবে। আর শোনো, তুমি যদি বাপের বাড়ি যাওয়ার কথা একবার ভাবো তাহলে মনে রাখো ওটাই হবে তোমার শেষ যাওয়া। আর এখানে কোনোদিন আসতে পারবে না, আর ঢুকতে দেবো না তোমাকে এখানে, বুঝে রেখো। মা, আপনি তো আমাকে বাড়ির বাইরে বেরোতে দেন না, আর আজকের দিনটা আমি যদি যাই বাপের বাড়িতে, ক্ষতি কী আছে বলুন তো? সব সময় তো আপনাদের এখানে থাকি, সব কথা আপনাদের মেনে চলি, তারপরেও আপনি আমাকে এমনভাবে রেখে দিচ্ছেন বাড়িতে। আমাকে যেতে দিন না মা। আর তখন সেখানে সারদার মেয়ে চলে আসে। আরে মা, তুই এসেছিস, খুব ভালো করেছিস। কিন্তু মা, তোর তো কিছুদিন পরে আসার কথা ছিল, তা হঠাৎ করে এত তাড়াতাড়ি চলে আসলি যে? কি হয়েছে বল তো দেখি মা। কিছুই হয়নি মা, আমার মন হলো তাই চলে আসলাম হঠাৎ করে। কেন মা, হঠাৎ করে এসেছি বলে কি কোনো অসুবিধা হয়েছে? তাহলে বলতে পারো, আমি চলে যাব। আরে না রে মা, তুই কেন চলে যাবি বল তো? আর হঠাৎ করে এসেছিস তা কি হয়েছে? এটা তো তোর বাড়ি, তুই যখন মন চাইবি তখন চলে আসবি, তাতে কোনো অসুবিধা নেই। না না, এমনভাবে তুই তো কোনোদিন বলে আসিস না, যখন আসিস বলে আসিস। তাই জন্য আজকে তো কিছু বললি না, হঠাৎ করে এলি তাই জিজ্ঞাসা করলাম রে মা, কোনো অসুবিধা নেই। আরে বৌদি, তুমি কি কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ বোন, আমি ভেবেছিলাম একটুখানি বাপের বাড়ি থেকে ঘুরে আসবো, অনেক দিন হয়ে গেছে যাইনি, তাই জন্য মায়ের কাছে কিছু টাকা চাইতে এসেছিলাম, কিন্তু মা তো দিচ্ছে না, আমাকে যাওয়ার জন্য অনুমতিই দিচ্ছে না। তাহলে কি করে যাই বলো? কেন বৌদি, দাদা কি তোমাকে হাত খরচের জন্য টাকা দিয়ে যায় না নাকি? না গো বোন, তোমার দাদা আমাকে হাত খরচের জন্য কোনো টাকা দেয় না, মাসের সব টাকা শুধু মায়ের হাতে তুলে দেয়, আর যেটুকু তোমার দাদার কাজে লাগে সেটুকু ওনার পাশে রাখে, আমাকে কিছুই দেয় না। আচ্ছা ঠিক আছে বৌদি, তুমি মন খারাপ করো না, আমার কাছে কিছু টাকা আছে, যাও তুমি বাপের বাড়ি থেকে ঘুরে আসো, আর তোমার যা হাত খরচা লাগে তুমি এখান থেকে টাকা নিয়ে হাত খরচা করে এসো। এ কি বলছিস রে মা, তুই তোর টাকা ওকে কেন দিবি বল তো? ও ওর মতো চলে যাবে, তোকে অত ভাবতে হবে না রে মা, তুই একদম ওকে টাকা পয়সা কিছু দিবি না। ছি মা, তুমি এমনভাবে কেন বলছো? এই তোমার মতো শাশুড়ি যদি প্রত্যেকটা ঘরে থাকে তাহলে কোনো বৌমা ভালোভাবে সংসার করবে না। বৌদি এত ভালো, তারপরেও তুমি বৌদির সাথে এমন ব্যবহার করো। দাদা সব টাকা নিয়ে তোমার হাতে দেয়, কই একবারও তুমি তো বলো না যে বৌদির হাতে কিছু টাকা রাখতে। দেখো তো, আজকের বৌদি বাপের বাড়িতে যাবে, কিন্তু বৌদির হাতে হাত খরচার জন্য কোনো টাকা নেই। তোমার জামাই তো আমাকে অনেক টাকা দেয়, তাহলে তুমি বলো না, তোমার জামাই যদি আমাকে টাকা না দিত তাহলে তোমার তো নিশ্চয়ই রাগ হতো। তাহলে তুমি এমন কেন করছো? সবসময় বৌমাকে মেয়ে হিসাবে দেখো, ঠিক আছে? আমিও তো তোমার মেয়ে, তাহলে তোমার বৌমাকে তুমি মেয়ে কেন দেখবে না বলো? সেটা তোমার আরেকটা মেয়ে। বৌদি, তুমি একদম চিন্তা করো না, তুমি এই টাকাটা নিয়ে যাও। আর হ্যাঁ, দাদা আজকে রাতে আসলে আমি দাদাকে বুঝিয়ে বলবো, দাদা যেন তোমার হাতে কিছু কিছু করে টাকা দেয়। সারদা তার মেয়ের মুখ থেকে এমন কথা শুনে তার ভুলটা সে বুঝতে পারে, আর তখন বলতে থাকে, হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আর আজ থেকে আমি তোমাকে মেয়ে হিসাবেই দেখব। আজ থেকে তুমি হচ্ছ আমার আর একটা মেয়ে, বুঝেছো বৌমা? তুমি একদম কষ্ট পেও না মা, আমার কথায় তুমি কষ্ট পেও না। আজ থেকে আমি তোমাকে অনেক খেয়াল রাখবো বৌমা, অনেক খেয়াল রাখবো। তারপর মাম্পি তার শাশুড়ি মাকে ক্ষমা করে দেয়, আর এমনভাবে তাদের দিন কাটতে থাকে। এবং সারদা তার বৌমাকে কখনো কোনোদিন অপমান করতো না কারোর সামনে, সব সময় তার নিজের মেয়ের মতো দেখতো আর ভালোবাসতো।